নমস্কার। দশাফল ৫ আমরা দশাফল ৪ অবধি পড়ে নিয়েছি। সেখানে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি। সেখানে আমরা জেনেছি যে গ্রহ তার দশায় কিভাবে ফল দেয়, গ্রহ তার বলাবল অনুযায়ী কিভাবে ফল দেয়, তার কারকত্ব, স্বভাব, কালপুরুষের জন্মপত্রিকা বিভিন্ন অনুযায়ী কিন্তু গ্রহ ফল দেয়। সেই বিষয়গুলো যারা মিস করে গেছেন, সেই ভিডিওগুলো যারা মিস করে গেছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো দেখুন এবং জ্ঞান অর্জন করুন। কারণ আপনারও তো কোনো না কোনো গ্রহের দশা চলছে, সেই অনুযায়ী আপনিও ফল পাবেন। এবং স্পেশালি যাদের রবির মহাদশা চলছে তাদেরকে বলবো এই ভিডিওটা কিন্তু অবশ্যই মিস করবেন না, কারণ এই ভিডিওটা রবির মহাদশার উপরে। বা রবির যদি অন্য কোনো দশাও আপনার চলে থাকে, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সেক্ষেত্রেও আপনি ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অনেক মূল্যবান তথ্য, ইনফরমেশান, জ্ঞান এই চ্যানেল থেকে আপনি অর্জন করতে পারবেন ভবিষ্যতে। এবং অনেক ভিডিও অলরেডি আমি ছেড়ে রেখেছি, সেই ভিডিওকে দেখেও আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন জ্ঞান। তো আজকে আমরা রবির মহাদশা সম্পর্কে আলোচনা করব। রবির মহাদশা আপনার জন্মপত্রিকায়, মানে আপনি কোনো না কোনো লগ্নে জন্ম, কোনো না কোনো লগ্ন পত্রিকা আপনার রয়েছে, হয় মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কোনো না কোনো লগ্ন রয়েছে আপনার। মেষ লগ্নে জন্ম হলে পঞ্চম স্থানে সিংহ রাশি আসবে। সিংহ রাশির অধিপতি রবি। আমরা জানি সিংহ রাশির অধিপতি রবি, এটা আপনারা জানেন, খুব সোজা ব্যাপার, তাও আমি বলে রাখলাম। তা আপনার জন্মপত্রিকায় লগ্ন অনুযায়ী সিংহ রাশি কোথায় হচ্ছে দেখুন। অর্থাৎ যদি এই জন্মপত্রিকা ফলো করেন তাহলে এই ঘরটাতে কত নম্বর লেখা আসছে সেটা ফলো করুন। অর্থাৎ আপনার যে ঘরটা লগ্ন সেটাকে ১ নম্বর ঘর ধরে কাউন্ট করতে করতে এই ঘরটা দেখুন কত নম্বর ঘর হচ্ছে, সেই ঘরটাই কিন্তু আপনার রবির ঘর। আর এই জন্মপত্রিকা অনুযায়ী এটাই লগ্নের ঘর, এটা ১ নম্বর ঘর, ২, ৩, ৪, ৫ এরকমভাবে পরপর চলতে থাকে। কোথায় ৫ লেখা সেটা দেখুন এই জন্মপত্রিকা যদি হয়ে থাকে। যেখানে ৫ লেখা, ৫ হলো সিংহ রাশি, ৫ নম্বর সিংহ রাশির নাম্বার হলো ৫। ৫ যেখানে লেখা থাকবে সেই ঘরে আপনার নাম্বার। অর্থাৎ এখানে যদি ৫ লেখা থাকে তাহলে চতুর্থ ঘরে আপনার সিংহ রাশি পড়ছে, মানে রবি আপনার চতুর্থ স্থানের অধিপতি। যদি মেষ লগ্ন হয় তাহলে রবি পঞ্চম স্থানের, যদি বৃষ লগ্ন হয় তাহলে রবি চতুর্থ স্থানের, যদি মিথুন লগ্ন হয় তাহলে রবি তৃতীয় স্থানের, যদি কর্কট লগ্ন হয় তাহলে রবি আপনার দ্বিতীয় স্থানের অধিপতি, যদি সিংহ লগ্ন হয় তাহলে রবি আপনার লগ্নপতি, যদি কন্যা লগ্ন হয় তাহলে রবি আপনার দ্বাদশপতি। এরকমভাবে কোনো না কোনো ঘরের অধিপতি আপনার লগ্ন অনুযায়ী রবি। এখন রবি কিভাবে ফল দেবে? সে যেই ঘরের অধিপতি, যেই ঘরের অধিপতি সেই ঘর অনুযায়ী ফল দেবে। প্রথম জিনিস সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে রবি যদি এখন আপনার বৃষ লগ্ন হয় তাহলে চতুর্থপতি হবে রবি। চতুর্থ স্থান থেকে কি কি দেখা হয় সেই জিনিসগুলো আপনি দেখে নিন। দেখুন চতুর্থ স্থান থেকে অনেক কিছু দেখা হয় এবং সেটার ব্যাপারে আমার ভিডিও বানানো রয়েছে যে চতুর্থ স্থান থেকে কি কি দেখা হয়, প্রত্যেকটা ভাব সম্পর্কে বানানো রয়েছে। পঞ্চম স্থান থেকে কি কি দেখা হয়, আপনি যদি সেটার ব্যাপারে জানতে চান তাহলে আপনি এইভাবে সার্চ করতে পারেন যে চতুর্থ স্থান থেকে কি কি দেখা হয়, এবং আমার চ্যানেলের নাম জ্যোতিষ বিজ্ঞান রহস্য লিখে সার্চ করলেই আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। আমি ডিটেলসে অত কিছু বলছি না যে চতুর্থ স্থান থেকে কি কি দেখা হয়। এখন চতুর্থ স্থান থেকে মেনলি যে বিষয়গুলো সেগুলো আমি বলছি। যেমন চতুর্থ স্থান মাতার স্থান। রবির মহাদশায় আপনি গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, মাতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে, বা অন্যান্য যে ফলগুলো নেগেটিভ ফলও হতে পারে। এমন নয় যে শুধু ভালো ফলই হবে। চতুর্থ স্থান রবি যদি পীড়িত থাকে তাহলে আপনার গাড়ি কেনার জায়গায় হয়তো গাড়ি বেচতে হচ্ছে, জমি কেনার জায়গায় হয়তো জমি বাড়ি বেচে দিতে হচ্ছে, মাতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেটা জন্মপত্রিকা দেখে বলা সম্ভব, ঠিক আছে, রবি কী পরিস্থিতি রয়েছে, প্লেসমেন্ট কী রয়েছে। চতুর্থ স্থানের অধিপতি যদি রবি হয় তাহলে, তার মানে চতুর্থ স্থানের অধিপতি যদি রবি হয়, চতুর্থ স্থানের ফল করবে রবি তার মহাদশায়। আপনার পত্রিকায় যে চতুর্থ স্থানেরই অধিপতি হবে রবি সেটা কিন্তু নয়। আপনার যদি বৃষ লগ্ন হয় তবেই চতুর্থ স্থানের অধিপতি। যদি পঞ্চম স্থানের অধিপতি হয়, যদি আপনার মেষ লগ্ন হয়, তখন আপনাকে দেখতে হবে পঞ্চম স্থানের ফল করবে রবি তার মহাদশায়। এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে। এরপরে কি করবে রবি? তার তো ঘরের যেই ঘরের অধিপতি সেই অনুযায়ী ফল করবে। এরপরে গ্রহ ফল করবে তার কারকত্ব বা গুণাগুণ স্বভাব অনুযায়ী। এটা তো ফিক্স, রবি যেই ঘরেরই অধিপতি হোক না কেন তার কারকত্ব তো কিছু আছে। রবি ক্রূর গ্রহ, রবি হাড়ের কারক মানে হাড্ডি, সরকারের কারক গ্রহ, পিতার কারক গ্রহ, ক্ষত্রিয়, ক্রূর প্রকৃতির, এইসব জিনিসগুলো কিন্তু রবির কারকত্বের মধ্যে পড়ে। অর্থাৎ রবির যে মহাদশা বা যে কোনো দশার ফল যখন হবে তখন এই জিনিসগুলোও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। রবির দশাতে আপনার সরকারি চাকরি প্রাপ্ত হতে পারে, পিতার ধন প্রাপ্তি হতে পারে, উন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে,
যদি আপনার রবি বলবান থাকে, আপনার হাড্ডি বা হাড় ভাঙার কোনো সিচুয়েশান আসবে না। এবং রবি হার্ট দেখা হয় রবি থেকে, পেটও দেখা হয়, হার্ট বিশেষ রূপে দেখা হয়, হার্ট রিলেটেড কোনো প্রবলেম থাকবে না। আর যদি রবি পীড়িত হয়, ধরুন বৃহস্পতি দ্বারা দৃষ্ট আছে, তাহলে তো রবি বলবান হয়ে গেল। আর যদি পীড়িত হয় শনি, মঙ্গল, রাহু এসব বিভিন্ন অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট রয়েছে, তাহলে পীড়িত হয়ে গেল। যদি ভীষণ রূপে পীড়িত হয়ে যায়, তাহলে রবির দশাতে পিতার যেরকম উন্নতি বললাম, সেতে অবনতি হতে পারে, পিতার মৃত্যু হতে পারে, হাড় ভেঙে যেতে পারে, হার্টের কোনো প্রবলেম হতে পারে, সরকারি চাকরি পাওয়া তো দূরে থাক, সরকারি চাকরি চলে যেতে পারে। রিসেন্টলি আপনারা শুনলেন যে বহু লোকের সরকারি চাকরি চলে গেছে পশ্চিমবঙ্গে। যারা যোগ্য তাদেরও গেছে, যারা অযোগ্য তাদের তো গেছেই, যারা তাদের সাথে সাথে যোগ্য লোকেদেরও গেছে। বহু মানুষ চাকরিহারা হয়ে গেছেন। যাই হোক, সেটা জন্মপত্রিকা এবং রবিকে দেখেই বলা সম্ভব এটা কেন হলো, ঠিক আছে। তো এরকম ক্ষেত্রে যদি রবি পীড়িত হয়, সেখানে সরকারি চাকরি কিন্তু চলেও যেতে পারে। তার মানে গ্রহ তার কারকত্ব অনুযায়ী ফল করবে। এখন রবির মহাদশা তো 6 বছরের জন্য চলে, 6 ইয়ার্স, তাই না? তাহলে এখন হাড় যদি ভেঙে যায়, তাহলে সেটা কি 6 বছর ধরে চলতে থাকবে? 6 বছর ওয়েট করতে হবে। বা পিতার যদি কোনো উন্নতি হয়, প্রমোশন হয়, সেটা কবে হবে? কোনো অবনতি হয়, সেটা কবে হবে? 6 বছরের মধ্যে কখন হতে পারে? তো এই জিনিসটা জানার জন্য কিন্তু আপনাকে অন্তর্দশা নাথের কাছে যেতে হবে। অর্থাৎ রবির মহাদশায় অন্তর্দশা কোন গ্রহের চলছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। সেটা কি কোনো শুভ গ্রহ, মানে রবির মিত্র গ্রহ, বা কোনো শুভ গ্রহ, বিভিন্ন জিনিস আপনাকে কিন্তু বিচার করে দেখতে হবে রবির মহাদশায় সেই গ্রহ ভালো ফল দিতে পারবে কিনা, বা সেই অন্তর্দশাটা কখন আসছে সেই অনুযায়ী কিন্তু বলা যাবে যে ওই টাইমে আপনার এই চোট লাগবে, হাড় ভেঙে যেতে পারে, বা পিতার প্রমোশন হতে পারে, বা পিতার মৃত্যু হতে পারে, বা পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, হার্টের কোনো প্রবলেম আসতে পারে, বা আপনার কোনো উন্নতিও হতে পারে। শুধু খারাপ হবে তা নয়, ভালো থাকলে ভালো হবে, খারাপ থাকলে খারাপ হবে। তারপরে কি দেখতে হবে, যে গ্রহের কথা বলছি, অর্থাৎ রবির গ্রহের কথা বলছি, এখানে রবির প্লেসমেন্টটা দেখতে হবে। রবি কোথায় প্লেসড হয়েছে জন্মপত্রিকায়, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এখন রবি যদি অষ্টমে চলে যায়, তাহলে কি রবির কারকত্বের হানি হলো, যে ফলগুলো বললাম সেটার কিছু না কিছু হানি হলো। এবং অষ্টম ঘরে যাওয়ার জন্য অষ্টমেরও কিছু না কিছু ফল করবে। এরপরে কি আসছে, জ্যোতি, কোন গ্রহের সঙ্গে জ্যোতি করছে রবি, সেটাও দেখতে হবে। রবি একাও থাকতে পারে, বা অন্য অন্য কোনো গ্রহের সাথে জ্যোতিও করতে পারে। আপনারা জানেন যে রবির কাছাকাছিই থাকে শুক্র এবং বুধ, বা একই ঘরে থাকে, তো সেখানে শুক্র বা বুধের সঙ্গেও জ্যোতি করতে পারে, বা অন্য কোনো গ্রহের সঙ্গেও জ্যোতি করতে পারে। জ্যোতি ফল কি হবে, যদি জ্যোতি করে থাকে তাহলে রবির মহাদশায় কীরকম ফল প্রাপ্তি হবে। যদি জ্যোতি করে তাহলে আপনাকে দেখতে হবে যে যেই গ্রহের সঙ্গে জ্যোতি করছে সেটা কোন ঘরের অধিপতি। যদি কর্মস্থানের অধিপতির সঙ্গে জ্যোতি করে তাহলে কর্মপ্রাপ্তি হতে পারে। যদি সন্তান স্থানের অধিপতির সঙ্গে জ্যোতি করে তাহলে সন্তান প্রাপ্তি হতে পারে। যদি ভাগ্যস্থানের অধিপতি হয়, অধিপতির সাথে জ্যোতি করে, তাহলে ভাগ্য উন্নতি হতে পারে, তীর্থস্থান যাত্রা হতে পারে, ধর্মকর্মে মন লাগতে পারে, ধর্মকর্মে খরচা করতে পারেন, এইসব জিনিস হতে পারে। রবি যেই গ্রহের সঙ্গে জ্যোতি করবে, সে যেই ঘরের অধিপতি, সেই ঘর রিলেটেডও আপনি ফল পাবেন। এখন একটা জিনিস বললাম যে সন্তান স্থানের অধিপতির সঙ্গে জ্যোতি করলে সন্তান প্রাপ্তি হতে পারে, কিন্তু একটা জিনিস আমি পড়েছিলাম কালপুরুষের জন্মপত্রিকা, অর্থাৎ রবি কালপুরুষের জন্মপত্রিকা কোন স্থানের অধিপতি, পঞ্চম স্থানের অধিপতি। মেষ লগ্ন হয় কালপুরুষের জন্মপত্রিকা, তাহলে পঞ্চমপতি রবি। রবি কিন্তু তাহলে রবির মহাদশায় সন্তান প্রাপ্তিও কিন্তু অসম্ভব ব্যাপার নয়, সন্তান প্রাপ্তিও সম্ভব। কালপুরুষের জন্মপত্রিকা অনুযায়ীও গ্রহ ফল দেয়। এরপরে কি আছে, দৃষ্টি, অর্থাৎ রবির ওপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে। যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে রবি বলবান হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, খুব ভালো ফল দেবে। যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে অশুভ ফল দেবে, ফলের ঘাটতি হবে, ভালো ফলের ঘাটতি হবে, যে সে যেই ঘরের অধিপতি সেই ফলের একটু ঘাটতি হবে। মানে মূল রূপে বোঝা যাচ্ছে যে জ্যোতি, দৃষ্টি, স্থিতি মানে কি সম্বন্ধ, যে রাজ্য কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করে, সেখানে আমি সম্বন্ধ বলেছিলাম যে সম্বন্ধ কত রকমভাবে তৈরি করে গ্রহ। এক জ্যোতির মাধ্যমে, তারপরে দৃষ্টির মাধ্যমে, তারপরে ক্ষেত্র পরিবর্তন, মানে একে অপরের ঘর এক্সচেঞ্জ করে বসে রয়েছে, সেরকম পরিস্থিতিতে সম্বন্ধ তৈরি করতে পারে, দৃষ্টি পরিবর্তন করতে পারে, বা স্থিতি দৃষ্টি সেরকমও করতে পারে। এখন আপনাকে দেখতে হবে যেই ঘরের অধিপতির সঙ্গে জ্যোতি করছে, মানে যেই গ্রহের সঙ্গে জ্যোতি করছে সেই গ্রহ কোন ঘরের অধিপতি।
যদি কেন্দ্র ত্রিকোণ স্থানের অধিপতি হয় তার সঙ্গে যুতি করে তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগও হতে পারে। যদি 6, 8, 12 অধিপতির সঙ্গে যুতি করে তাহলে খারাপ যোগ। যদি ভালো ঘরের অধিপতির সঙ্গে দৃষ্টি বিনিময় করে তাহলে সেটা রাজযোগ হতে পারে। ভালো ঘরের অধিপতির সঙ্গে ক্ষেত্র পরিবর্তন, ঘর পরিবর্তন, এক্সচেঞ্জ করে তাহলে সেটা রাজযোগ ফল দিতে পারে। তো এই ব্যাপারগুলোও কিন্তু আপনাকে সম্বন্ধ যেটা বললাম সেই জিনিসগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সম্পর্ক বা সম্বন্ধ। আপনারা জানেন যে আমাদের প্র্যাকটিস পার্ট একটা আছে, যে কুষ্টি কীভাবে সহজ পদ্ধতিতে বিচার করতে হয় সেটা নিয়ে একটা প্লেলিস্ট আমাদের চলছে, বানানো রয়েছে। সেই প্লেলিস্টে গিয়ে আপনি দেখতে পারেন যে কুষ্টি কীভাবে বিচার করতে হয়। সেখানে আমরা জানছি যে গ্রহ কোথায় প্লেস হলে কীভাবে, কার সঙ্গে কী পরিস্থিতিতে, কোন ঘরে থাকলে কী ফল হতে পারে সেগুলো আমরা জানছি, কিন্তু দশা সম্পর্কে জানছি না। মানে দশা মানে কি, যা আমরা যে জিনিসগুলো বলছি এই জিনিস খারাপ হবে, এই জিনিস ভালো হবে, সেটা কবে হবে সেটা জানার জন্য কিন্তু আপনাকে দশার উপর নির্ভর করতে হবে। তো এখন এইভাবে রবির দশা নিয়ে যদি প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল বলতে থাকি, মেষ লগ্নের জন্য কোন ঘরের অধিপতি, 20 লগ্নে, তাহলে 12টা অধ্যায় শুধু 12টা লগ্ন নিয়ে বলে 12টা অধ্যায় শুধু রবি নিয়েই কেটে যাবে। তো আপনারা এটা বুঝে নিন, এরপরে আমরা পরবর্তীকালে সব গ্রহ নিয়েই বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওর কোনো জায়গায় সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আরেকবার দেখুন ভিডিওটা। তাও যদি বুঝতে না পারেন আপনি কমেন্ট করুন, আমি কমেন্টে রিপ্লাই করে আপনাদের সেটা বুঝিয়ে দেবো কোনো জিনিস প্রবলেম হলে। কিন্তু রিকোয়েস্ট একটাই, ভিডিও রিলেটেড প্রশ্ন করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।